ওখানে গিয়েছেন এবং ওখান থেকে যদি আপনি আসেন, শুধু এরকম না যে তারেক রহমানের কিছু হলে দলের অন্য কেউ এটার ইতে আসবেন। এখন বিএনপি পুরোটাই নির্ভর করছে বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমানের উপর, এবং তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু বিএনপি সুশৃঙ্খলভাবে দীর্ঘ এতগুলো বছর টিকে রয়েছে। যেই আন্দোলন সংগ্রাম বলেন, যে নির্যাতনের শিকার বিএনপি হয়েছে, এটা আমার মনে হয় ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো বিএনপি এতদিনে ভেঙে যেত। সেই জিনিসটা উনি সেখানে এটা একটা হাইলি রিস্ক। আমি হলেও বলবো, আমি এই পরিস্থিতিতে হলে দেশে আমার পক্ষে আসা সম্ভব হতো না, কারণ একে তো নিরাপত্তা, সেকেন্ডে আর উনি আসবেন না। আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু এই বেষ্টনীটা এখনো তৈরি হয়নি। এই বেষ্টনীটা যতক্ষণ না তৈরি হবে ওনার জন্য আসা একটা রিস্ক। এবং এখানে মানে কোনটাকে আপনি মনে করেন যে এখন যদি লয়িং অর্ডারটা ভালো থাকতো, সেনাবাহিনীর সক্রিয় থাকতো, এবং সেনাবাহিনী সক্রিয় আছে, সক্রিয় না, এসসি পাওয়ার নিয়ে তো সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, এবং আমরা সবাই আমরা দেখছি না যে ওই ধরনের সাধারণ জনগণের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে এটা সুরাহা করার মতন কোনো উপায় নাই। বিভিন্ন জায়গায় কিন্তু ঘটছে, বেড়ে যাচ্ছে। আপনি দেখেন বিভাগীয় শহর খুলনায় প্রতিদিন একটি করে মাজার হচ্ছে, ওখানে কোনো সুরাহা হচ্ছে না। ঢাকায় বিচ্ছিন্ন হোক আর স্বাভাবিকভাবেই হোক, ঢাকায় কিন্তু বহু রকমের ঘটনা ঘটছে। কয়দিন আগেই আমরা দেখলাম যে 13 তারিখের যে রায় দেওয়ার পূর্বে আমার নিজের সামনেই মনে করেন দুইটা, এই পাশে একটা ককটেল ফুটলো, ওই পাশে 5টা ককটেল ফুটলো, এবং 1 ঘন্টার ভিতরে সেখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম কোনো পদক্ষেপ ওখানে পাইনি। যদি সেটা মানুষের উপরে পড়তো তাহলে কি হতো? সেই ধরনের প্রেক্ষাপট থেকে আমি বলছি যে বাংলাদেশের পরিস্থিতি এখনো ওনাকে সামাল দেওয়ার মতন হয়নি, এবং উনিও যে আসবেন সে নিরাপত্তা বেষ্টনী হয়নি। এবং বাংলাদেশে কিন্তু বহু রকম আদৌ নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, আমরা সেটা নিয়েও সংশয়ে রয়েছি। আজকে নভেম্বর মাস, আমরা যদি ধরি ফেব্রুয়ারির 12-13 তারিখে হবে, খুব একটা বেশি দিন দূরে নয়, কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু সরকারের নির্বাচনের পক্ষে নেই। এবং সেখানে কিন্তু বহির্বিশ্বের একটি চাপ রয়েছে, এই যে ভারত কর্তৃক যে একটি চাপ, এখনো কিন্তু সেই চাপে বিরাজমান রয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে ভারত অগ্রাসনের বিরুদ্ধে তারেক রহমানের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে উনি আসলে তারা যে থেমে থাকবেন তা কিন্তু নয়। এবং আওয়ামী লীগের একটাই এখন অবলম্বন যে তারেক রহমানকে কোনোভাবে রাজনীতি থেকে নিষ্ক্রিয় বা সরিয়ে দিতে পারলে তাদের রাস্তাটা পুরো পাকা হয়ে যাবে। এখানে আর কেউ আসার মতো, ওইভাবে মেজরিটি নিয়ে আসার মতন কিন্তু অন্য কোনো দল নেই, এবং বিএনপি কিন্তু একটি বিশৃঙ্খলার ভিতরে পড়ে যাবেন। তো আমার মনে হয় এটা দূরে বসেও নির্বাচন করলে এই নির্বাচনে কোনো রকম প্রভাব বা প্রভাবিত হওয়ার কোনো ভয়ের কোনো কারণ নেই। সেই ক্ষেত্রে হয়তো বা ওনারা চিন্তা করছেন এবং বারবার কিন্তু নিরাপত্তার ব্যাপারটা বলছেন যে নিরাপত্তার বেষ্টনী এখনো তৈরি হয়নি। এবং বহির্বিশ্বেরও কিছু ব্যাপার স্যাপার রয়েছে যে আমাদের সরাসরি বাংলাদেশে বিগত 17 বছর ভারত যেভাবে অগ্রাসন দিয়ে রেখেছে, আমরা তো বলতে পারি না প্রশাসনে এখনো ভারতীয় অগ্রাসন বা তাদের যে সহায়তা সেটা নিষ্ক্রিয় হয়েছে কিনা। আপনি দেখুন যে দুদিন আগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যে রায়টা এসছে, সেই রায়ে উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত দিয়ে দিবেন, আবার আজকে বলছে যে তারা এই ব্যাপারে কিছু জানেন না। এই ধরনের দায়িত্বে থাকার লোক যদি মানে অযৌক্তিক কথা বলেন, সেখানে আপনারা আমার নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে একটা দলীয় প্রধান তাকে সেই নিরাপত্তা তো তারা দিতে পারবেন না। সেটি হচ্ছে মেন কারণ যে নিরাপত্তার অভাবে উনি আসছেন না। এরপরে মানে উনি এই আগামী 2 মাসের মধ্যে ওনার উপযুক্ত নিরাপত্তা কে দিবে? যদি না দিতে পারে তার মানে কি উনি আসবেন না? উনি যদি না আসেন তাহলে কি নির্বাচন? উনি না আসলেও তো নির্বাচন থেকে থাকবেন না। উনি না আসলে তো সাংবিধানিকভাবে যদি তারেক রহমান দেশে নাও আসেন, নির্বাচনের তো কোনো এফেক্টেড না। কেন? উনি তো ওখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচনে অংশগ্রহণ করতেই যে ওনাকে দেশে আসতে হবে এরকম কোনো সাংবিধানিকভাবে কোনো জটিলতা তো নেই যে ওনাকে আসতেই হবে। বেগম খালেদা জি অসুস্থ, উনি 3টা সিটে ধরেন যে উনি দাঁড়াচ্ছেন। এখন উনি যদি নির্বাচনী কেন্দ্রে না যান, উনি অসুস্থতার জন্য যদি ভোট দিতেও না যান, সেক্ষেত্রেও তো কোনো এফেক্টেড না। তো সেক্ষেত্রে তারেক রহমান না আসলে তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে কোনো রকম কোনো জটিলতা হওয়ার কথা। আপনি বলছেন যে তারেক রহমান না আসলেও যদি না আসবে, অবশ্যই নির্বাচনের গতিতে যাবে, উনি মনে করেন সেই প্রত্যাশিত ফলাফল অবশ্যই আসবে। তারেক রহমানের এক ধরেন কনফারেন্সে যেভাবে মানুষ এখন মানে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে আসছেন, ওনারা আসলেও হয়তো এর থেকে বেশি হবেন, কিন্তু ভোট তো আর কমবে না। ভোট বরঞ্চ, কারণ সবাই সাধারণ মানুষ তো আসলে এখন তারেক রহমানকে দেখেই বর্তমান বিএনপি সাধারণ মানুষের ভিতরেও কিন্তু ওই উদ্বেগটা কাজ করছে যে তারেক রহমান আসলে না জানি কি ঘটে। সাধারণ মানুষও কিন্তু বলছে যে তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার পরে উনি আসবেন? এই এফেক্টটা কিন্তু সাধারণ মানুষের ভিতরেও আসছে যে তারেক রহমান এখন আসলে এই সরকার যদি তাকে সেই প্রতিরক্ষা দিতে না পারেন,
অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে সেখানে কিছু করার থাকবে না। এবং এরকম ঘটনা বাংলাদেশে হতেই পারে, কারণ এখানে শুধুমাত্র যে এটা উনি বাংলাদেশের উপরে, নির্বাচনের পর এরপর কি দেশে আসবেন? সেটা তো যদি ওনারা সরকার গঠন করে তখন তো ওনাকে আসতেই হবে। তখন প্রধানমন্ত্রী হয়ে আসতে পারেন, থাকবে না, প্রধানমন্ত্রী হয়ে তো আসতে পারেন। এটা আমি ওনাদের দলীয় সিদ্ধান্ত, উনি যেটা বলেছেন ওনার একার সিদ্ধান্তে উনি আসতে পারছেন না, দলীয় হয়তো বা সিদ্ধান্তে এরকম ওনারা হয়তো বলছেন বা বলবেন। যদি উনি প্রধানমন্ত্রী হয়েও আসেন সেটা তো অসুবিধার কিছু নেই, এতে ভোট কমারও কিছু নেই। অপর পিঠে আরো কিছু তো প্রশ্ন যেগুলি সাধারণ মানুষের মনের মধ্যে আসে, যে তিনি তার জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরাও তো দেশে, সাধারণ মানুষ দেশে আছে, তারাও তো একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই যাচ্ছে, তবুও তো দেশে আছে। দেখুন, আমি তিনি কেন তার জীবনটাকে সবচেয়ে বেশি, আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম, এতদিন পর তিনি কি এটা দেখাতে পারছেন না যে না, যত কিছুই হোক আমার জীবন যাক, তারপর আমি দেশের জনগণের পাশে? দেখুন, আমি দীর্ঘদিন লন্ডনে ছিলাম, আমি বেশ কয়েকবার ওনাকে দেখেছি সাধারণ জীবনযাত্রায়। যেমন আমি নিজে ইস্ত্রি করা একটি ছাড়া শার্ট বা জামা কাপড় ছাড়া আমি বের হই না। উনি এতটাই সিম্পল সাধারণভাবে জীবনযাপন করেন। আমি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেছি যে ইস্ত্রি ছাড়াই শার্ট পরে উনি বের হয়ে গিয়েছেন। এটা তো বোঝা যায় যে ওনার জীবনযাত্রার মান। এবং আমি শুনেছি ওখানে যে উনি যখন ধরেন কোনো প্রোগ্রাম শেষ করে ওনার তো কিছু বহর থাকে, তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে বলছেন দেখো তোমরা কিন্তু এই স্টিমেটের ভিতরে খেও, এর থেকে বেশি খেও না, অপচয় করা যাবে না। এবং এই দিক থেকে অনেক গল্প আমি শুনেছি, সেই দিক থেকে আমি বলতে পারি যে যতটা স্বাচ্ছন্দ্যের কথা বলে ওনার বিপক্ষে যারা আছেন, উনি আসলে ঠিক ওই ধরনের স্বাচ্ছন্দ্যে থাকেন না। এবং উনি এইটাও বলেন যে দেখো আমি একটা কফি দিনে 3 বার খেতে পারবো না, তাহলে এই অবৈধ পয়সা দিয়ে আমার কি হবে? আমরা তো আসলে এই ধরনের জিনিসগুলো জানি না বা দেখি না, বাট আমি যেটা শুনেছি আমি সেটা বহিঃপ্রকাশ মানুষকে বলতে পারি যে উনি আসলে এরকম না। যখন আমি আবার দেখবো উনি ওরকম, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে বলতে পারবো উনি আসলে না, এই দিকে ঝুঁকছেন। তো সেই ক্ষেত্রে বিলাসিতার কিছু নেই। আপনার উপর দিয়ে যদি ঝড়টা যেত, আপনার মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া হতো এবং আপনাকে যদি মৃত্যুর চেষ্টা মারার হত্যার চেষ্টা করা হতো, আপনিও কিন্তু তখন আপনার আশপাশে যারা থাকতেন নীতি নির্ধারকের সিদ্ধান্ত মতন আপনিও চিন্তা করতেন যে আমার জীবন গেলে তো হচ্ছে না, এখানে একটা দলের ব্যাপার, একটা দেশের ব্যাপার। এখন উনি আসলো, অপ্রীতিকর একটা ঘটনা ঘটলো, তখন বিএনপির নেতৃত্ব নিয়ে একটা সমস্যা হয়ে যাবে এবং তখন বাংলাদেশের রাজনৈতিক ধারা চলে যাবে আরেক দিকে। এবং এখন বিএনপি যদি, আমরা সবাই জানি যে এই 2-3 মাসের ভিতরে নির্বাচন হলে বিএনপি একটি সরকারে আসবেন এবং তারা যদি সুন্দরভাবে সরকারে আসেন, দেশ একটা গণতান্ত্রিক সরকার পাবেন। তারপরে সেটার ফিডব্যাক সেটা পরে আমরা দেখবো 5 বছর পরে। কিন্তু সেইটা আসার আগে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে দলের একটা বিশৃঙ্খলা হবে, বাংলাদেশের রাজনীতিতে একটা বিশৃঙ্খলা হবে এবং বাইরের যে অপশক্তি অপেক্ষমান বা তারা রয়েছেন, তারা চেষ্টা করছেন, সেটা কিন্তু পুরোপুরি তারা এখানে কাজে লাগাতে পারবেন। কারণ এখন যে বেষ্টনী, সেটা ওনারা সরকার গঠন করলে সেই বেষ্টনী কিন্তু পুরাটাই পরিবর্তন হয়ে যাবে। সেটা আমার মনে হয় যে অপেক্ষা করাটাই উত্তম হবে। তাহলে মোটামুটি তারেক রহমান দেশে না ফেরার পেছনের কারণগুলোর পেছনে যে যৌক্তিকতা তিনি দেখালেন, এটি তাদের ভাষায় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে সাগর ভাই। জল্পনা কল্পনা তো অনেক থাকবে, খুব স্বাভাবিক। কারণ যখন একটি বড় রাজনৈতিক দলের একজন বড় মাপের নেতা তারেক রহমান, ওনার বাবা আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন, ওনার মা ছিলেন প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশে এখন সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ হিসাবে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এখন। আমরা শেষ ভরসার জায়গাটা এখনো বেগম খালেদা জিয়ার দিকে আমরা দেখি। দেখুন 1971 সালে আমাদের মহান নেতারা যেরকম ছিলেন, মৌলানা ভাসানীর কথা বলেন, তারপরে আপনার যারা বাম রাজনীতি করতেন অধ্যাপক মুজাফফর আহমেদ, তারা কিন্তু তখন জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তখন কিন্তু জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেছিল, তখন কিন্তু দলমত ছিল না। বিপর্যয়ের সময় কিন্তু এই সকল নেতাদের দিকে কিন্তু জাতি তখন ধাবিত হয়েছিল। সেরকম কিন্তু এখন একটা নেতাই কিন্তু আমাদের কাছে, সেটি বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এবং ওনার একটি ডাক, এখন বাংলাদেশের গণতন্ত্র যদি বাধাগ্রস্ত হয়ে থাকে, সেটা কিন্তু একমাত্র ওনার মুখের দিকে তাকিয়েও কিন্তু অনেক কিছু আমরা মানে কি বলবো, এটাকে অর্জন করতে পারবো। অনেক জল্পনা কল্পনার অনেক কথা আপনার আসতে পারে, কিন্তু আমরা যখন দেখেছি যে এই না আসার পিছনে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন বা উনি যেটা ফেসবুকে উনি লিখেছেন, কোনো একটা শব্দ ফেলায় দেওয়ার মতো না। খুব সংক্ষেপের মধ্যে ওনার কিছু কথা বলা,
হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার একার কোনো সিদ্ধান্ত না। তাহলে উনি বলতে চাচ্ছেন না কাদের সিদ্ধান্ত, কেন উনি আসতে পারছেন? রাজনৈতিকভাবে বিএনপি বিভিন্ন ধরনের বক্তব্য দিতেই পারেন, কারণ তাদের নেতার অনেক প্রশ্ন আসবে, তাদেরকে উত্তর দিতেই হবে। কিন্তু বিষয়টা কিন্তু 1/11-এর একটা বড় ছায়া যেটা আমি দেখতে পেলাম, সেটি এখনো প্রভাব মুক্ত হয়নি। আমি কিন্তু অনেক সন্দেহজনক অনেক কথাই কিন্তু আমি তুলে ধরতে পারব। 1/11-এর আমার কাছে মনে হয় 1/11-এর যে মুসলেখা, এই মুসলেখার খেসারত আজকে তারেক রহমানকে দিতে হচ্ছে আমার কাছে মনে হয়। এখন অনেকে আপনি বলতে পারেন বিএনপির যদি একজন থাকতেন তাহলে খুব ভালো হতো, উনি হয়তো বা ডিনাই করে বলতো যে না, উনি দেশ ত্যাগ করার সময় উনি মুসলেখা দেয়নি, উনি রাজনীতি করবেন না। কিন্তু আমরা কিন্তু জানি যে সেই সময়টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু নিজেও কিন্তু বলেছিলেন, পত্রপত্রিকা সেই সময়গুলো আপনি দেখেন, উনি কিন্তু বলেছিলেন যে আমার ছেলে আর রাজনীতি করবে না যতদিন সে সুস্থ না হবে। কিন্তু বিষয়টা কখন আসলো? যখন 1/11-এর সরকারের সময়, যখন -2 ফর্মুলা নিয়ে অনেক কথাবার্তা হলো, সেই সময়টা কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী এবং বিএনপি চেয়ারপারসন দুজনকে কিন্তু কারাগারে রাখা হলো। দ্যাট মিনস একদিকে বেগম খালেদা জিয়া, আরেকদিকে শেখ হাসিনা। এবং বেগম খালেদা জিয়াকে নির্বাচনের আনার জন্য কিন্তু একটা বড় প্রক্রিয়া কিন্তু সেই সময়টা শুরু হলো, যেটিকে নিয়ে উনি আপনার মানে আসতে চাচ্ছিল না। এবং যখন এই সময়টা আপনি একটু মনে করে আপনি দেখেন, আজ থেকে তো অনেক বছর আগের কথা, 24-25 বছর আগের কথা, বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবে না এই বিষয়টা মানে মোটামুটি ভাবে উনি নিশ্চিত আমরা আরো বেশি হয়েছিলাম যখন উনি ভোটার লিস্টে নাম উনি এন্ট্রি করতে চাননি। এবং তার পাশেই কিন্তু শেখ হাসিনাকে রাখা হয়েছিল সাব জেলে। শেখ হাসিনা কিন্তু তাৎক্ষণিক সঙ্গে সঙ্গেই তিনি ভোটার লিস্টের নাম উনি দিয়ে দিয়েছিলেন, কারণ ওনাদের কাছে ভোটার লিস্টের জন্য নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছিল তথ্য সংগ্রহ করার জন্য। এবং সেই সময়টায় যে মানে হাওয়া ভবনের মানে কেন্দ্র করে মানে মূলত কিন্তু দুর্নীতির অভিযোগটা কিন্তু সবচেয়ে বেশি তখন তারেক রহমানের নামে ছিল। তখনকার সময় পত্রপত্রিকা যদি সরকারের পক্ষে কথা বলেও থাকে, আমি ধরে নিলাম যে ক্ষমতায় থাকলে গাছের পাতাও তাদের হুকুমে নড়ে, হতে পারে সেসব মিথ্যা হতে পারে, সত্যও হতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আপনি একটু বিশ্লেষণ করে আপনি দেখবেন যে এই হাওয়া ভবনের যে আরেকটা যে একটা সরকার ছিল, বিএনপির প্যারালেল আরেকটা সরকার, হাওয়া ভবনের সরকার, সেটি কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করেছিল সেই সময়টা শাসন ব্যবস্থায়। এবং 2001 থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত এই তিনবারের দুর্নীতির চ্যাম্পিয়ন, এটা আমাদের বাংলাদেশের জন্য তখন লজ্জার একটা বিষয় ছিল। এবং সে রাজনীতি করবে না, এটা ওনার যে ক্যারিয়ারটা, সেই সময়টা কিন্তু 2001 থেকে কিন্তু ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু ওনার শুরু। তখনই কিন্তু আমরা দেখেছি যে উনি তারেক রহমান বিভিন্ন জেলাগুলোতে উনি যেতেন, বক্তৃতা দিতেন, উনি ছাত্রদের সাথে, ওনার ছাত্র দল, ওনার যারা কর্মীরা ছিলেন তাদের সাথে উনি মিটিং করতেন, উনি বক্তৃতা দিতেন। তখন কিন্তু ক্যারিয়ারের কেবল ওনার শুরু, ক্যারিয়ারের একটা ভালো দিক থেকে ওনার কিন্তু শুরু হচ্ছিল সেই সময়টায়। কিন্তু হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা নিয়ে যখন জটিলতা বাঁধলো, তখনই তো 1/11-এর এটা আসলো। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি এখন ভালো বলতে পারবে যে ওনার খোলসা করা উচিত যে আমি কেন আসতে পারছি না, ওনাকে বলতে হবে। এই কারণে বলতে হবে যে উনি যদি এখন বুকের ভিতরে এই বিশ্বাসটা রাখে যে এই জাতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, রক্ষা করতে জানে, তাহলে সেটা করবে। তাহলে কি এখন কি আমি একটা জিনিস বুঝতে পারি যে সেই সময়টা তো উনি যদি কোনো মুসলেখা দিয়েও থাকে বা কিছু যদি বলেও থাকে, সেটা তো দিয়েছিল সেনাবাহিনীর কাছে, জেনারেলদের কাছে দেওয়া হয়েছিল। তাহলে কি এখনো কি সেই জায়গা পরিষ্কার হয়নি? মুসলেকের কারণেই তিনি আসছেন না? হ্যাঁ, আমার কাছে মনে হয় এখনো মনে হয় সেনাবাহিনী, এখন অনেক কথা তো আমি সন্দেহ করতে পারি সাগর ভাই। না, মুসলেকের ওই অথরিটি তো এখন নাই। এখন তাহলে অথরিটি যদি না থাকে তাহলে সেনাপ্রধান কেন বলছে না যে আপনার সকল দায়িত্ব আমি নিব, কোনো সমস্যা নেই? সেনাপ্রধান তো কেন বলতে পারে না? অন্তর্বর্তী সরকার তো, এটা তো দলীয় সরকার, এখানে তো সরকারের কোনো কেউ নাই। না, অবশ্যই সরকার, অবশ্যই দেশের অংশ, দেশের অংশ। তারা সেনাবাহিনী তো আর কোনো জেনারেল পাবলিককে সেনাপ্রধানের সে দায়িত্ব নাই যে কথা বলবে আমি আপনার দায়িত্ব নিলাম। তাহলে এই দায়িত্বটা, এই নিরাপত্তার দায়িত্বের কথাটা কে বলবে? সরকার বলবে। তাহলে সরকার যদি বলে থাকে তাহলে কারা সহযোগিতা করবে? সেনাবাহিনীর প্রধান। না, তাহলে কারা তাহলে সহযোগিতা করবে? আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে, তাই না? তাহলে আইন শৃঙ্খলা আমরা যদি বলে থাকি যে এখন যদি সেনাবাহিনী বললো না, ধরে নিলাম যে এটা অসাংবিধানিক হচ্ছে বা এটা অযৌক্তিক, ধরে নিলাম আমি, কিন্তু
সেনাবাহিনীকে এখন পর্যন্ত জানেন না যে 1/11-এর সময় যে উনি সেনা শাসিত সরকার, সমর্থিত সরকার, ওটাকে শাসিত সরকারই আমরা বলতে পারি, যে উনি ওই জায়গাটায় যে মুসলেখা দিয়েছেন, এই মুসলেখাটা অবৈধ ছিল বা এটা এই ধরনের কোনো আশঙ্কা নেই, এরকম একটা বার্তা তো আসা দরকার। এই বার্তাটা কেন আসবে না, এখন পর্যন্ত কেন আসলো না? এখন বিষয়টা হচ্ছে যে ওনার আশাকে কেন্দ্র করে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ শুরু হচ্ছে কিনা, এই সরকারের নতুন কোনো রাজনৈতিক উদ্দেশ্য শুরু হচ্ছে কিনা, সেটা বলাটা এখন খুব কঠিন ব্যাপার। কারণ আমরা এখনো মানে সবকিছু অস্পষ্ট আমাদের কাছে, যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কত তারিখ। কি মনে হয় আসলে ওনার আশা না আসার উপরেও কি নির্বাচনের কোনো সম্পর্ক বা নির্বাচন হওয়া না হওয়ার কোনো? হ্যাঁ, যদি উনি না আসলে, যদি বিএনপি যদি বলে যে তারেক রহমান না আসলে আমরা নির্বাচনে অংশ নেব না, তাহলে তো বিষয়টা তো আরেক ধরনের হয়ে যাবে, তাই না? তাই এটা এখন সরকারের যদি আসেও, আপনি যেটা রাকেশ রহমান অনেকগুলি কথা বললেন, সেসব কারণগুলিকে আপনি ভ্যালিড বলে মনে করেন? উনি যে কারণগুলি বললেন, আমি মনে করি ওনার রাজনৈতিক বক্তব্য, ওনার কথার প্রতি আমি সম্মান জানাই, তবে খুব একটা স্ট্রং যুক্তি আমি দেখি না যে ওনার না আসার পিছনে কারণটা কি। এটা জিনিসটা হচ্ছে যে উনি যখন খোলামেলা করে না বলতে পারবে, দেখেন আমি রাকেশ রহমান সাহেব যেটা বললেন, যে কথা যে যুক্তিগুলো দিলেন, হ্যাঁ, এই যুক্তিগুলো আমি তো বললাম আপনাকে, আমার কাছে ওই যুক্তিগুলো মানে খুব বেশি স্ট্রং মনে হচ্ছে না, কিন্তু ওনার কথাকে আমি শ্রদ্ধা করি, আমি অসভ্য রকমের শ্রদ্ধা করি, কিন্তু খুব যুক্তি না। মানে আমার কাছে বললে পরে হয়তো আপনি রিঅ্যাক্ট করে বসে, আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে কি যে, আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে যে দেখেন, ওনাকে যখন দেশ ত্যাগ করানো হয়, উনি যখন চলে যান, ঠিক আছে, তখন কিন্তু আমেরিকা কিন্তু তাকে নিতে চায় নাই, তখনকার সময় পত্র পত্রিকা পড়ছে, ঠিক আছে। এখন 25 বছর আগের ঘটনা, আমার যতটুকু আমার রাজনৈতিক ক্যারিয়ারে আমি যতটুকু আমার মনে পড়ে ততটুকুই, কিন্তু সেখানে কিন্তু নিষেধাজ্ঞাও কিন্তু ওনার আছে। সেই সময়টা কিন্তু আমি এরকম পত্র পত্রিকা পড়েছি যে তাকে নিবে না, হ্যাঁ হতে পারে যে তাকে দেওয়া হবে না, তাহলে আমেরিকা এখনো তার ব্যাপারে নেগেটিভ। তাহলে এবং দেখেন তখনকার পত্র পত্রিকা পড়লে কিন্তু আপনি এটাও দেখবেন যে ভারতের কিন্তু একটা সহযোগিতা ছিল তাকে এই দেশ থেকে মানে অন্য দেশে চলে যাওয়ার জন্য। ভারতের কিন্তু একটা অনুরোধ ছিল, একটা অনুরোধ ছিল। তাহলে এখন যারা ওনাকে এই বাইরে যাওয়ার জন্য যারা ওনাকে সহযোগিতা করেছে বা যারা প্রেসার দিয়েছে, তারা তো এখনো রয়েছে, সেই প্রশাসনের সেই ডকুমেন্টস গুলো তো এখনো রয়েছে, সেই জায়গাগুলোতে কেন এখনো মানে ক্লিয়ার হচ্ছে না, আমি তো তা আমার আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে ভুক্তভোগীরা বুঝে তার ব্যথা কত দূর। আপনি হয়তো ওই লেভেলে পড়েননি। শেখ হাসিনা যে এরকম 15 বছর চালাবে, সেটা আমার পরিবারের সদস্য এবং আমরা তাদের সাথে অন্তরঙ্গ ছিলাম। আমরা যখন 99 সাল থেকে 2001 পর্যন্ত গৃহবন্দী ছিলাম, তখন বাংলাদেশের মানুষ বুঝেনি হাসিনা সরকার কতখানি নির্যাতন করতে পারে। বিএনপিও তখন বুঝেনি। বিএনপি যখন 2006-এর পরে 1/11-এ এসে এই প্রেক্ষাপটে পড়েছে এবং বিগত 17 বছর তারা অতিবাহিত করেছে, এখন তারেক রহমান বুঝে ওই সময়ে আমার ফাঁসি চাই কিরকম সত্যিটা উপস্থাপন করেছিল। এখন ওই ব্যথায় কিন্তু সে ব্যথিত, সেই ব্যথা নিতে পারবে না এখন, তার এখন সেই ফিটনেস আর নাই। ওই সময়ে হয়তো সে বেঁচে গিয়েছে জীবনের কারণে, এখন কোনো নির্যাতন বা অঘটন ঘটলে সে আর এখানে আমার ফাঁসি চাই। আমি একটা কথা বলি, 54 যখন যুক্তফ্রন্ট হয়েছিল, তখন 54 যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেওয়া হয়েছিল, মনে আসছে আপনার? জি। সেই সময় 54 কিন্তু অন্যতম একজন শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জি। তিনি তখন লন্ডনে। জি। এবং এখানকার তখন পাকিস্তান যে সরকার যখন ছিল এখানে, তারা কিন্তু মাওলানা ভাসানীকে নামে হুলিয়া জারি করেছিল যে দেখা মাত্র গুলি, গ্রেফতার তো হবে, আবার দেখা মাত্র তাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই খবরটা যখন ওনার কাছে যায়, তখন উনি চীনে চলে যায় এবং চীনের সাথে সমর্থন নিয়ে উনি আপনার ব্যাক করে। ওনার নামে তো এরকম কোনো কিছু নাই, তারেক রহমানের নামে। ব্যাপারটা হচ্ছে ওনার নামে কোনো মামলা নাই, আপনি কথা ওনার নামে কোনো হুলিয়া নাই, আপনি কথা বলছেন। তাহলে উনি কেন আপনার, উনি যদি রাজনীতি করেই থাকে, ওনাকে তো চ্যালেঞ্জগুলো গ্রহণ করতে হবে। আপনি কথা বলছেন 56 বছর আগের কথা, আর এখন কিন্তু 56 বছর পরে। ইতিহাস তো ঘুরে ফিরে আসে ভাই, আমি ইতিহাস আমরা কেন বলি যে হ্যাঁ, ইতিহাসটা তো রিপিট হয়। এখানে সাহসী ভূমিকা 56 বছর আগে দলীয় প্রধানরা একা নিতে পারতেন। 56 বছর পরে একটা দলের সভাপতির বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডিসিশনটা নিতে গেলে 10 জনের মতামতের ভিত্তিতে নিতে হন। এটাকেই বলে গণতান্ত্রিক চর্চা। উনি যে চর্চায় আছেন, এটাই হচ্ছে গণতান্ত্রিক চর্চা, যে ওনার একার ডিসিশনে কিন্তু উনি ওনার মায়ের টানে কালকে রাতেই চলে আসতেন। কালকে রাতে আমি লন্ডনে তো যখন আমি
বেগম খালেদা জিয়াকে দেখতে যাই, আমি কিন্তু ফোনে আপনার শুনছি কথার তিনি মানে আসবেন। বিপক্ষে বলছি না, না, কথাটা তো আমিও সত্য। যুক্তির, আমি বলছি যে যিনি এই জিনিসগুলো হচ্ছে কি গণতান্ত্রিক চর্চা, উনি ওনার যারা সিনিয়ররা আছেন, ওনার নীতি নির্ধারক আছেন, তাদের ডিসিশনকে উনি জিনাই করে রওনা দিতে পারেন না। সেই ক্ষেত্রে উনি বারবার বলছেন যে আমি একা ডিসিশন নিতে পারছি না। আপনি যে কথাটা বলছেন, বাংলাদেশের আকাশে কিন্তু এখন না নির্বাচন না নতুন সরকার আসবে, কোনো দিকেই কিন্তু আমরা আভাস পাচ্ছি না। আমরা আবারও কিন্তু অন্য একটি 111-এর শঙ্কা এখানে, এবং সেনাবাহিনী নিশ্চুপ ভূমিকা পালন করছে। না সেনা শাসিত সরকার, না সেনা শাসিত নিরপেক্ষ সরকার, আমরা কিন্তু দুটার একটাই পাচ্ছি না। কিন্তু নির্বাচনের ব্যাপারে আমরা এখনো কিন্তু শিওর না। আর বিএনপি এই নির্বাচন বয়কট করবে না। নির্বাচন যদি এই সরকার করতে দিতে তাদের যে সচেষ্টা থাকে, বিএনপি তাদের লোকবল দিয়ে হলেও নির্বাচনটা সুন্দরভাবে সম্পূর্ণ করবে। কারণ তারা চাচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার, এবং আমি যতদূর জানি যে তারা চাচ্ছে যে যতদূর সম্ভব নির্বাচনটা সুন্দর নিরপেক্ষ করে, সেই ক্ষেত্রে যদি বাহুবলও দিতে হয় তারা ভলেন্টিয়ার হিসেবেও দিবে, যে আমাদের লোকজনকে দিয়ে হলো আমরা নির্বাচনটা করাতে যাচ্ছি। একটা গণতান্ত্রিক চর্চা যাতে বাংলাদেশে ফেরত আসে, যেটা বিগত 20 বছর ছিল না, বিগত 25 বছর নেই। 2001-এর পরে কিন্তু আর কোনো নির্বাচন সুন্দরভাবে হয়নি। তারা যাচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে যেই আসুক, একবারও কিন্তু তারা কমন বলেনি যে বিএনপি আসবে, তারা বলছে যেই আসুক সুন্দর একটা ফলাফলের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসবে। তারা হয়তো নাও আসতে পারে, অন্য কাউকে যদি বাংলাদেশের জনগণ চায়। আমরা 25 বছরে কিন্তু ভোটের পার্সেন্টেজ জানি না এখন। উনিও কিন্তু এটা বলছে যে এবারের নির্বাচন খুব হাড্ডাহাড্ডির লড়াই হবে। উনি কিন্তু বলছেন না বিএনপি পাশ করে যাবে, উনি কিন্তু বারবার হুঁশিয়ার দিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দকে। যদিও আমি বিএনপির কেউ না, বাট উনি যেহেতু এখন গোটা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, ওনার কথাগুলো কিন্তু বারবার কানে বাজছে। উনি কি বলছেন? উনি কিন্তু 5ই আগস্টের পরে বলছে এইবারের নির্বাচন কিন্তু খুব কঠিন নির্বাচন হবে। কেউ আইন শৃঙ্খলা বাহিনী মানে যে নিজের হাতে আইন তুলে নিও না, অপ্রীতিকর ঘটনা করো না, চাঁদাবাজি করো না। এখন উনি বারবার হুঙ্কার দিচ্ছেন, এবং তারও তাকে নীতি নির্ধারক যে চিন্তা আছে, তারাও তো তাকে একটা ডিসিশন না দিলে উনি একা নিতে পারেন না। সেখানে ইমোশন হওয়ার কোনো অপশন নেই। এটাই গণতান্ত্রিক চর্চা। এখন যদি ইমোশন হন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেন, তখন কিন্তু দায়িত্ব বিএনপি নিবে না। উনি এখন বুঝতে হবে যে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখানে যদি বেগম খালেদা জিয়াও থাকতেন, উনিও কিন্তু নীতি নির্ধারকের বাইরে যেতেন না। সেটা আমাদেরকে বুঝতে হবে। আর পরিবেশটা কিন্তু এমন না যে নির্বাচনী হাওয়া বইছে, এখনো পর্যন্ত কোনো নির্বাচনে কোনো কিছুই কিন্তু ওই দিকে যাচ্ছে না। আগামী 1 মাস পরে কি হবে সেটাও আমরা জানি না। আমরা কনফিডেন্টলি বলছেন নির্বাচন হয়ে যাবে। কিভাবে হবে? যদি না হয় তখন উনি এসে কোন বিপদে পড়বেন? যদি আবার সেনাশাসিত সরকার আসে বা বাইরের বিশ্বের কোনো চাপ থাকে, এখানে আপনাকে বুঝতে হবে 17 বছর প্রতিটা সেল অন্য একটি দেশের ইশারায়, বাহুবলে, আর্থিক যে ব্যাপারটা আছে সেটার ইনভেস্টে এই দেশটা পরিচালিত হয়েছে, এবং একতরফাভাবে আর একটা দেশ নিয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে আমাদের কিন্তু সময় লাগবে। আপনি বিশেষ কোনো বাহিনীর কথা বলেন, ওই বাহিনীতে যারা 15 বছর এখন সার্ভিং করে একটা ভালো দায়িত্বে আছেন, তাদের এই 50 ইয়ার্স কিন্তু তারা ইনভেস্ট করেছেন। আমরা কিভাবে তাদেরকে বিশ্বাস করি? এখানে বিশ্বাস করার মতন কেউ নেই। কিন্তু আমরা পুলিশের ভিতরে অনেক ব্যাপক রদবদল দেখেছি, বাট গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো ফোর্সকে রদবদল করা সম্ভব না, এবং করতেও পারেনি এই সরকার। আপনি কাকে বিশ্বাস করবেন? আমি নিজে তো বিশ্বাস করতে পারছি না। আমি আসছি, আমারও যথেষ্ট সমস্যা রয়েছে। আমি আজকে এখানে থাকি, কালকে ওখানে থাকি, বিভিন্ন সময় আমি এলাকা চেঞ্জ করে করে থাকি। ওনার পক্ষে তো এটা সম্ভব না। উনি কোথায় তারেক রহমান যে উঠবেন, সবাই গোটা জাতি জানবে যে তারেক রহমান আজকে গুলশানে, কালকে ধানমন্ডি। এইভাবে কি উনি পারবেন নাকি? এভাবে সম্ভব না ভাই। এই বাহুবল নিয়ে উনি এই নিরাপত্তায় উনি পারবেন না। এখন যেভাবে আছে, বরঞ্চ আমার মতে এটাই ভালো আছেন। এবং এই যে উনি আসার পরে যে গোটা মনে করেন জনসমর্থন তার পিছনে ছুটবে, উনি তো বেরোতেই পারবেন না। বেগম খালেদা যে বের হলে ওনার গুলশান থেকে এয়ারপোর্টে যেতে লাগে 4.5 ঘন্টা, যে বহর উনি যান, মানুষজন রাস্তা ব্যারিকেড দিয়ে ফেলে। তারেক রহমান কিভাবে নির্বাচনী প্রচারণায় যাবেন? এটা কি সম্ভব বলেন? বরঞ্চ ওখান থেকে এই যে মানুষজনের যে সমস্যাটা, সেটা তো হচ্ছে না। এবং আরো বহু রকম সমস্যা রয়েছে, যে বিশেষ বিশেষ বাহিনীরা কিন্তু ওনাকে এটা বলতেও পারেন না যে আপনি আসেন, এবং সরকারও কিন্তু সেই রকম কোনো ব্যবস্থা করতে পারছেন না। সুতরাং আমার মনে হয় যে এটা যুক্তিসঙ্গত যে ওনাদের এখন যে অবস্থানে আছেন, নির্বাচনের হাওয়া শুরু হোক বা ওই পরিস্থিতি হলে
তখন ওনার আসা উচিত। এখন আসলে আরো দেশের মানুষের চলাফেরার যে অবস্থা সেটাও তৈরি হবে না। আপনি কি বলছেন যে সরকারের থেকে কোনো বক্তব্য দেওয়ার মতো নেই? না, সরকার এখানে কিছু, সরকারের উপরে তো এখনো সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে একটা আমি মনে করি যে সরকার এইটা একটা স্টেটমেন্ট বা এটার একটা পদক্ষেপ নেওয়া সরকার এখন বাধ্য। সরকার বাধ্য হয়ে কি করবে যদি বাস্তবায়ন করতে না পারে? না, বাধ্য, সেটা সে করবে তার কৌশলগত দিক থেকে। বাধ্য এই কারণে যে তারেক রহমানের কারণে, যদি কোনো কারণে তারেক রহমানের সাথে সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষা যারা করবে তারাও যদি ষড়যন্ত্রের মধ্যে ঢুকে যায়, তখন মানে কারো কোনো সাগর ভাই, আমি কারণ তিনি তো সরকার প্রধানও নন, তিনি সরকারের কোনো অংশও নন, তিনি কোনো ওইরকম কি বলে এটাকে নিরাপত্তা যেটা পাওয়া একজন সরকারের অংশ হিসেবে সেরকম পাওয়ার সুযোগ নাই, কিন্তু ওনার নিরাপত্তার সবচেয়ে বেশি প্রয়োজন। এক্ষেত্রে ওনার কিছু হলে এই দায়িত্ব। আমি তো বলেছি ওনার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কারণ উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর না এই হিসেবে তো বাংলাদেশের নিরাপত্তা দেওয়া হয় না। এরকম হয়, এটা হয়, এটা আমাদের আমি কেন বলছি কথাটা, যে সরকার বাধ্য, সাবেক এমপিও নন তিনি, কিছু শুধু একটা দলের ভিএসএফ আপনাদের যদি 4-5 জন হয়তো দিতে পারে, যেটা সরকার বাধ্য। সরকার বাধ্য এই কারণে যে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এটা যদি না করত তাহলে আমি বলতে পারতাম যে না, বাধ্য না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই বৈঠকে ওনাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদের আলোচনার বিষয় না, ঠিক আছে। কিন্তু এটার জন্যই মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে আপনার উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের এখন সম্পূর্ণ কর্তব্য যে ওনার বাধাটা কোন জায়গায়। কারণ যদি বিএনপি বা আপনাদের যারা সমমনা দল যারা রয়েছেন, তারা যদি এই সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন না, তাহলে তাহলে সরকারকে করতে হবে যারা ক্ষমতায় আছে। এবং সরকারের খুব সহজ, আইন মন্ত্রণালয় বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেন, তাদের কাছে খুব সহজ, তথ্য মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্রের কথা বলেন, খুব সহজ বের করা যে কোথায় তার সমস্যাটা রয়েছে। উনি না বললেও এটা তারা জানে। এখন আপনি বলছেন যে এটা কি তাহলে মানে এরকম নিশ্চুপ থাকার পিছনে কারণটা কি? আমি নিজেও তো বলছি, আমি আপনার কোনো কথা ডিফার করছি না, কারণ আমি আশঙ্কা করছি কোনটা, যে তারেক রহমান আসবে, উনি দেশের মানুষের রাজনীতি করবে, উনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবেন, ওনার সংগঠন তৈরি করা আছে, ওনার বাবার ইমেজ রয়েছে, ওনার মার ইমেজ আছে, ওনার কোনো জায়গায় কোনো বাধা নেই, উনি আরো সবচেয়ে ভালো একজন নেতা হতে পারবেন। হয়তো বা এমনও হতে পারে যে বাংলাদেশের মানুষ একদিন মজলুম জননেতার কাতারে তাকে নিয়ে নিতে পারে, কারণ তার সে ফিল্ডটা তৈরি করা আছে। উনি কিভাবে সেটা ধরে রাখবেন, কিভাবে করবেন, এটা ওনার বুদ্ধিমত্তার উপরে নির্ভর করবে, দল ওনাকে এটা করে দিবে না। এখন আমি শঙ্কায় কোথায়, যে এই যে নির্বাচনের কথাটা বলছেন, এই নির্বাচন থেকে আদৌ কি আবার পিছিয়ে যাবে কিনা, এই নির্বাচনটা আবার হবে কিনা। আমার দল একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আমার কিন্তু কোনো জায়গাতে আমাদেরকে ডাকা হয়নি। আপনারা যেরকম ঐক্যমত কমিশনের বৈঠক করেছেন, আমাদেরকে ডাকা হয়নি। আপনারা নির্বাচন কমিশনের এত বছর পরে এসে, এই যে 1-1.5 বছর পরে এসে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে ডাক দিল যে আসেন কথা বলি, সেখানেও অনেক ধরনের এই দলকে বাদ দিচ্ছে, ওই দলকে বাদ দিচ্ছে, একে ডাকা যাবে না, ওকে ডাকা যাবে না, এটা করা যাবে না। আপনি কি মনে করেন যে এই সকল মানে কারণেই আজকে অনেকটা নিরাপত্তাহীনতায় বাংলাদেশ পড়ে গেছে? যেটা এফেক্টটা আজকে বিএনপির উপরে পড়ছে, সেই এফেক্টটা আজকে সব জায়গায়। আপনি যখন আমাকে রাজনৈতিকভাবে আপনি যখন আমাকে চাপা দিতেই থাকবেন, আমাকে যখন দেয়ালের মধ্যে যখন নিয়ে যাবেন, আমি এখন দুর্বল, আপনি নিয়ে যেতে থাকেন আমাকে, আমি কি একটা সময় কি রিয়্যাক্ট করবো না? অবশ্যই আমি কিন্তু রিয়্যাক্ট করবো, এবং ওই রিয়্যাক্টটা হবে কিন্তু খুব ভয়ঙ্কর একটা রিয়্যাক্ট। কারণ রাজনীতির রিয়্যাক্টটা কিন্তু খুব একটা সুবিধাজনক রিয়্যাক্ট হয় না। সেটা হলো গিয়ে আপনার দেশেরও ক্ষতি হয়ে যায়, সবকিছুরই ক্ষতি হয়ে যায়। এর অর্থ আমি এটা বলছি না যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ফিরে আসুক, তার রাজনীতি করা প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তাদের ফিরে আসা, তারা রিফর্ম করে আসুক, হ্যাঁ বরণ করে আসুক, হ্যাঁ সেটা বহুত করব। হ্যাঁ, সবাই তো আর অপরাধী না, জি, যারা ভালো আছে তারা তো ভালো আছে, ক্ষমা চেয়ে আসুক, হ্যাঁ ক্ষমা চেয়ে আসুক, বা যাদের হয়েছে তাদের সাজা, সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করে। কিন্তু পরশ ভাষা নিয়ে আবার দেশের এত কিছু করে না আসেও স্বাভাবিকভাবেই আসার কথাই বলছেন না, ওইটা কেউ মেনে নিবে না। আমি স্বাভাবিকভাবে আমি বলছি না, সবাইকে তো না, শুনেন আমি বলি, সম্ভব সবকিছুর বিচার কিন্তু রাজনৈতিক দলগুলোর সব ক্ষেত্রে বিচার কিন্তু করবে জনগণ।
আমি কিন্তু কোনোভাবে আপনার এই দলকে আমি দলটা তো বিচার করতে পারি না, কলঙ্কিত দল। আপনিও পারবেন জনগণ না। কিভাবে করবে? এটা কলঙ্কিত দল, না পাবলিক আমি বলি না, বিচার করবে। দেখা গেল কি, আমি বলি আপনাকে, সে যদি কখনো রাস্তায় নেমে যদি মিটিং করার চেষ্টা করে, জনগণই পিটাবে। না, ওটা তো আবার ওইটা তো আইন আইন শৃঙ্খলা শৃঙ্খলা না, বলি, বিশৃঙ্খলা। কারণ মানুষের ওটা তো আবার মধ্যে যে বলা হচ্ছে ক্ষোভ, যারা mob সৃষ্টি মানুষের করে। মধ্যে যে আইন ক্ষোভ, শৃঙ্খলা না, বিশৃঙ্খলা বলছি যে মবটা তো এখন আমাদের যে জায়গাগুলোতে তো এখন বিস্তৃত হয়ে গেছে, যেটার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি অবনতি হয়েছে, তাই না? জি। কোথায় আপনি তো অমুক জায়গায় যে মবগুলো সৃষ্টি হচ্ছে, কোথায় সরকার যদি একবার খালি সেনাবাহিনীকে বলে আমি মব দেখতে চাই না, বাংলাদেশের কোথাও কোনো জায়গায় মব হবে না, আমি আপনাকে লিখে দেই, কোথাও হবে না মব। তারা নিষ্ক্রিয়। কিন্তু কেন তারা নিষ্ক্রিয়ভাবে চুপচাপ? তারা কেন এই সঙ্গ জিনিসগুলো দিচ্ছে না এই হতে সরকারকে। দিচ্ছে? কেন এই হতে সরকারকে দিচ্ছে? সঙ্গ দিচ্ছে না। হ্যাঁ, কেন হতে দিচ্ছে? তো এখন আমাদের কথাটা হচ্ছে যে উনি সুস্থভাবে আসুক। বেগম খালেদা যে অসুস্থ, আমি ওনার জন্য দোয়া করি, সবাই দোয়া করে, যারা এই গণতন্ত্রের জন্য যারা সবসময় লড়াই করেছেন, তার ভিতরে উনি একজন প্রবীণ নেত্রী। উনি খুব দ্রুত আল্লাহ ওনাকে সুস্থ করুক। আমিও চাইবো একটি রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলের নেতা সে ভালো থাকুক, সে ভুল করে থাকলে সে শুধরে সে বাংলাদেশে আবারও রাজনীতি করুক, সুন্দরভাবে রাজনীতি করুক। এখন শুধরে মানে আমি বলছি যে তাহলে বাইরের কথা আপনি বলছেন, এটা আমি শেখ হাসিনার বলছি না, আমি তারেক রহমানের কথা বলছি। উনি যদি বাংলাদেশের মানুষের কাছে যদি না যেতে পারে, তাহলে কিন্তু ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা খুব একটা বেশি দূর আগাবে না। সেটা কারণ একটা সময় যে তার রাজনৈতিক ক্যারিয়ার গবেষণা করার বা বিশ্লেষণ করার আমরা কেউ না। না, আমি জনগণ ওনাদের সাথে না এটা তাহলে ওই যে আপনি কথাটার মধ্যে আমি আসেন বাহ্যিক যে যেটা জনগণই কিন্তু শেষ বিচারটা কিন্তু জনগণের হাতে, রায়টা কিন্তু অবশ্যই, জনগণের হাতে। অবশ্যই, উনি তো তা বারবার আমি কখনোই বলছেন। চাইবো না যে এই সরকারের একটা মহা দায়িত্ব, অনেকগুলো জিনিস তারা কিন্তু ঘোলা করে ফেলেছে, এবং এই ঘোলা করার কারণে কিন্তু মানে আপনার আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য এত সময় লাগবে, হ্যাঁ আমি বুঝলাম এটা ট্রমাতে চলে গেছে, কারণ আমি পৃথিবীর ইতিহাসের মধ্যে খুব কমই পাবেন যে একটা মানে আওয়ামী লীগ বা একটা সরকার সেই দেশের মানে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, তারপরে হচ্ছে আপনার বিচারপতি, সংসদ, বিচারপতি, এবং পালাতো। আপনার জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। আমি ওদের মধ্যে পুলিশের- শুক্রবার ছিল না, তাই না? পুলিশ তো কমিশনার শুক্রবার যদি হতো তাহলে জাতীয় মসজিদে ইমাম আপনি ইমাম জুম্মা পারতেন নামাজ না। পড়ানোর জন্য ইমাম খুঁজে পেতেন না। না। ঠিক আছে, শিক্ষক থেকে শুরু করে সবাই সেইতে পালিয়েছে। তার মানে কত দূর পর্যন্ত বিস্তৃতি এটা আমি হয়েছিল বললাম তার এই জায়গাটা। এখন আমরা চাই যে যেই জায়গা থেকে ভুলগুলো হয়েছে, আমি বলবো যে ভুল হয়েছে সরকারের, অনেকগুলো ভুল হয়েছে, এখন আবার সেটা কিন্তু খুব দ্রুত সে সমস্যা সমাধান নিতে যাওয়া এই সম্ভব সরকার আসলে পারবে। সকল রাজনৈতিক দলগুলোকে যদি আজকে তারা যদি এক জায়গায় নিয়ে আসতে পারে, 14-15 বছর সবাইকে নিয়ে আসতে এখন হবে। আর কি বলবো? কোনো জায়গায় বাছাই করা যাবে না, না, কোনো জায়গায় 14-15 বাছাই বছরে করা করেনি। যাবে না। তারা 3-4 দলের উপরে সীমাবদ্ধ ছিল দীর্ঘ 15 মাস। আপনারা তো সংলাপে গেছেন, আপনারা কেন এটা প্রতিবাদ করেন না যে আন্দোলনগুলো আমরা কোথায়? বলেছি প্রতি ক্ষেত্রেই, কিন্তু আপনি দেখবেন সংলাপে সময় বেঁধে আবার বলতে গেলে মাইক নিয়ে নেওয়া হতো। 3-4 দলের বাইরে তারা কোনো মতামত নিতে আগ্রহী ছিলেন না, মাইক তারা নিয়ে নিতেন। তাহলে আমি কি বলবো এই যে সরকার তাহলে কি আপনারা এই সংলাপকে কি সফল সংলাপ বলছেন? না, এই সংলাপে তাহলে এই জুলাই যে সনদ সেটা নাটক সফল, ছিল এই সংলাপ। তাহলে আপনারা তো সেটার জন্য তো একটা স্টেটমেন্টও দেননি, বা আপনারা আমরা বলেননি। তো বারবার বলেছি, আমাদের বাংলাদেশ লেবার পার্টি বারবার এটাকে নিয়ে বলেছে এই সংলাপ একটি নাটক, সময় ক্ষেপণ করা, এর বাইরে কিছু না, বারবার বলা হয়েছে। এবং জি, এটা আপনি দেখবেন আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করতে চাই। মোটামুটি বেশ ভালো আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয় বিষয়গুলিকে আপনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন। তারপরে আমার কাছে মনে হয় আসলে আন্তর্জাতিক কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র অনুমান করছেন কিনা তারেক রহমান, সেটির একটি বড় অংশ আমাদের আলোচনার বাইরে রয়ে গেছে। আশা করি এই সব আলোচনার প্রেক্ষিতে আমরা আসল কারণগুলো জানতে পারবো এবং আমাদের সামনের সময়গুলিকে ভালোভাবেই আমরা যেন হ্যান্ডেল করতে পারি বা মেনটেন করতে পারি, সেই দিকেই আমাদের সামনের রাজনীতি পরিচালিত হবে। এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।